বাংলাদেশের মানুষ এখনো বুঝতেছে না যে আমরা আরেকটা মহামারীতে যাচ্ছি, শিশুদের মানসিক স্বাস্থ্য সমস্যার মহামারী। আমাদের নতুন প্রজন্মের সবচেয়ে বড় সমস্যার একটা হবে তাদের মানসিক স্বাস্থ্য সমস্যা, এবং এটা অনেক আর্লি স্টার্ট হবে। হোয়াট অ্যাবাউট ADHD, যেটার জন্য বাচ্চারা পড়াশোনা করতে পারতেছে না? হোয়াট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট কিছু বাচ্চা 13 বছর বয়স, 14 বছর বয়স, তার একটা বন্ধু বা বান্ধবী নাই? বাচ্চার সাথে বাবা মার সম্পর্কের দূরত্ব এবং বাচ্চার সাথে ডিভাইসের গভীর সম্পর্ক, এইটা হচ্ছে শুরু। আমার বাচ্চাটা কারোর সাথে মিশে না, কার কাছে নিয়ে যাবে? এটাকে নিউরোপিডিয়াট্রিক্স, চাইল্ড সাইকিয়াট্রিস্ট, চাইল্ড সাইকোলজিস্ট? বাচ্চাটা কি পাগল? না, বাচ্চা তো পাগল না। তাহলে কি আসলে বাচ্চাটা? আমি একটা জিনিস, আমি এখানে আসার পর আপনার যে বাচ্চাদের জন্য যে কার্যক্রমটা না, আমার কাছে মনে হচ্ছিল যে এটা নিয়েও কথা বলা উচিত। অনেক মানুষ জানেই না। এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মনে করছি যে আপনি শুধু এইটাই করেন। আমি এখানে আসার পর আকাশ থেকে পড়ছি যে বলে কি এত বড় অফিস, এত কিছু, এবং বাচ্চাদের জন্য যে আপনারা অ্যারেঞ্জমেন্টটা করছেন, আপনি কি কাইন্ডলি এই বিষয়ে একটু বলবেন আমাকে? এবং অনেক মানুষ, আমি বিশ্বাস করি অনেক মানুষ এইটা জানেই না। এই আয়োজনটা আপনারা কেন করছেন? যে বাচ্চারা সাইকোলজিক্যাল যে ট্রিটমেন্টটা, ধরেন আমি আপনার কাছ থেকে পরামর্শের জন্য আসতে পারি, হ্যাঁ ভাই আমি খুব প্রেশারে আছি, ফাইন্যান্সিয়াল সমস্যা, এই সমস্যা, পারিবারিক সমস্যা নিয়ে আসতেছে আমাদের মতো অ্যাডাল্ট মানুষ, কিন্তু বাচ্চাদের জন্য আপনারা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের ব্যবস্থা করছেন। সো আমি ক্রিয়েটিভ কিডস প্রজেক্টটা বলতে গেলে আপনাকে যেটা আমাদের একটু পিছনে যাইতে, আমরা যখন লাইফস্প্রিং স্টার্ট করি, শুরুতে আমাদের ক্রিয়েটিভ কিডস করার প্ল্যান ছিল না। আমরা দেখতেছি, আমরা হয়েছে কি লাইফস্প্রিংয়ে আমরা যেরকম সামাজিক সমস্যাগুলো, পারিবারিক ব্যক্তি সমস্যাগুলো দেখি, সেই সমস্যাগুলোর সমাধান হিসেবে আমরা বিভিন্ন জিনিস স্টার্ট করতেছি। এর মধ্যে একটা হচ্ছে ক্রিয়েটিভ কিডস। বাংলাদেশের মানুষ এখনও বুঝতেছে না যে আমরা আরেকটা মহামারীতে যাচ্ছি। এই একটা মহামারী হচ্ছে গিয়ে শিশুদের মানসিক স্বাস্থ্য সমস্যার মহামারী। আমরা সবাই অনেক ডিভোর্সের কথা বলতেছি, আমরা অনেক কিছু, বাট আমরা যেটা বুঝতেছি না যে আমাদের নতুন প্রজন্মের সবচেয়ে বড় সমস্যার একটা হবে তাদের মানসিক স্বাস্থ্য সমস্যা, এবং এটা অনেক আর্লি স্টার্ট হবে। আমরা এখন ক্লাস 8-9 বাচ্চা পাইতেছি যারা পর্ন অ্যাডিক্টেড। আমরা এখন আপনি দেখবেন যে অটিজম নিয়ে অনেক কথা হয়, বাট হোয়াট অ্যাবাউট ADHD, যেটার জন্য বাচ্চারা পড়াশোনা করতে পারতেছে না? হোয়াট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট কিছু বাচ্চা 13 বছর বয়স, 14 বছর বয়স, তার একটা বন্ধু বা বান্ধবী নাই? সো আমাদের করোনার সময় থেকে শুরু করে কমন সিনারিওটা কি দেখতেছেন এখন এই মুহূর্তে ডিজিটাল এই যে ডিজাস্টারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি? হচ্ছে কি, মানসিক স্বাস্থ্য সমস্যা না ভাইয়া, এক একজনের এক একটা হবে, কিন্তু সবগুলাই অনেক বেড়ে যাবে যখন বাসায় সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এবং সব সম্পর্ক হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সেখান থেকে কারো ডিপ্রেশন হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, ADHD বাড়তেছে, যার OCD বাড়তেছে। বাট কোডটা ওই জায়গায় যে বাচ্চার সাথে বাবা মার সম্পর্কের দূরত্ব এবং বাচ্চার সাথে ডিভাইসের গভীর সম্পর্ক, এইটা হচ্ছে শুরু। এইখান থেকে মনে করেন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, সেটা বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা, যাই বলেন না কেন। সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে যে আসলে বাচ্চাদের অনেক রকম সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ আছে, যেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে, বাট এটা চেম্বারে অ্যাড্রেস করা যাবে না। সেখান থেকে ক্রিয়েটিভ কিডস খোলা, এবং আমার বিশ্বাস যে আজকে থেকে কি অ্যারেঞ্জমেন্ট আছে, উইদিন 5 to 10 years ভাইয়া ঢাকাতে 20টা ক্রিয়েটিভ কিডস থাকবে। আমরা জাস্ট প্রথমটা ঠিক মতো তৈরি করছি। ক্রিয়েটিভ কিডসের মূলত 3টে অ্যারেঞ্জমেন্ট, আমি বলবো মৌলিকভাবে 3টা টাইপ অফ অ্যাক্টিভিটি। একটা হচ্ছে কি যে আপনি বাচ্চাকে আসবেন, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা থাকবে। এখানে আমাদের ডেভেলপমেন্টাল থেরাপিস্ট আছে, স্কুল সাইকোলজিস্ট আছে, টিচাররা আছে, বাচ্চার সাথে খেলবে, বাচ্চাকে সোশ্যালাইজেশন, কনফিডেন্স, বাচ্চাকে কমিউনিকেশন, এই জিনিসগুলো শেখাবে, এবং প্যারেন্টসকে কিছু আইডিয়া দেবে যে আচ্ছা আপনার বাচ্চাকে কোন রকম কোনো চ্যালেঞ্জ আছে কিনা, যেটা নিয়ে আপনি বাবা মা হিসেবে কাজ করতে পারেন। দ্যাটস দ্য মোস্ট বেসিক এলিমেন্ট। ডেফিনেটলি এখানে যে প্লে জোনটা আমরা তৈরি করছি, এই প্লে জোনটা আসলে যেন বাচ্চা এনজয় করে। প্লে জোনটা এখানে আসলে বাবা মনে করে বাচ্চা খেলতে আসবে, না, বাচ্চা খেলার আরও অনেক জায়গা আছে। আমাদের এখানে মূল জিনিসটা হচ্ছে বাচ্চার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের এলিমেন্টগুলোকে আমরা কী করছি। সেটা ক্রাফটিং হইতে পারে, সেটা বাচ্চার সাথে অ্যাক্টিভিটি হইতে পারে, বাট আমরা বাচ্চাটাকে খুব ক্লোজলি আমরা অবজার্ভ করতেছি, তাহলে আমরা বাচ্চাটাকে হেল্প করতে পারি। 2 নম্বর হচ্ছে কি খুব স্পেসিফিক প্রোগ্রাম এবং কোর্স। লাইক ফর এক্সাম্পল, আমরা বাংলাদেশে প্রথম বাচ্চাদের জন্য কম্প্রিহেন্সিভ স্ক্রিন ডিঅ্যাডিকশন প্রোগ্রাম এটা আমরা তৈরি করছি। কিছু বাচ্চা আছে, সে তার জীবনে কিছুই করে না ফোন ছাড়া, অলরেডি এটা তো শুরু হয়ে গেছে। বাচ্চাটা দিনে 8 ঘন্টা, 5 ঘন্টা বা তার বেশি সময় স্ক্রিন দেখে। বাট স্ক্রিন ডিঅ্যাডিকশন প্রোগ্রাম, যে বাচ্চাকে ওই অ্যাডিকশন থেকে বের করে আনার একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম আমরা প্রথম লঞ্চ করছি, এবং অলরেডি এখন 2nd ব্যাচ চলতেছে। আর প্রথম ব্যাচের আলহামদুলিল্লাহ ভালো। ইটস আ ভেরি চ্যালেঞ্জিং থিং, আর এটা অনেক বাড়তেছে অলরেডি, আমরা বুঝতেই পারতেছি, সামনে আরও বাড়বে।
যেমন তারপর হচ্ছে কি ADHD বাচ্চাদের জন্য আলাদা স্পেশাল প্রোগ্রাম, আপনার অটিস্টিক বাচ্চাদের জন্য আলাদা স্পেশাল প্রোগ্রাম। সো এই জিনিসগুলো হচ্ছে কি যে সর্ট অফ যে প্রবলেমগুলো ক্রাইসিসগুলো আছে সেই ক্রাইসিসগুলোকে নিয়ে স্পেসিফিক প্রোগ্রাম। এবং থার্ড যেটা সেটা হচ্ছে কি যে আমরা যেটাকে বলতেছি 2টা স্যাটারডে স্কুল এবং প্রি স্কুল। স্যাটারডে স্কুল হচ্ছে গিয়ে যে আপনি বাইরে যেমন সানডে স্কুল আছে, সো একদিন বাচ্চাগুলো গিয়ে নৈতিকতা শেখে এবং কিছু ধর্মবোধ শেখে, সম্পর্ক নিয়ে কিছু জিনিস শেখে। সো স্কুল কলেজের পাশাপাশি আমাদের দেশে আমরা এটাকে স্যাটারডে স্কুল বলতেছি। সো আগে আমরা ছোটোবেলায় হুজুরদের কাছে বসতাম, এখনকার বাচ্চাদের জন্য হুজুরদের কাছে বসা খুব একটা মানে সবসময় হয়ে ওঠে না। অনেক কিছু কিছু ক্ষেত্রে হুজুর, হ্যাঁ শহরে কালচারটা নাই, বাট এটার তো একটা জায়গা দরকার যেখানে বাচ্চাটা নৈতিকতা এবং ধর্মবোধ সম্পর্কে শিখবে, সে ইংলিশ মিডিয়ামের হোক বাংলা মিডিয়ামের হোক। সেই জায়গাটায় আমরা স্যাটারডে স্কুলের রেসপন্সটা আমরা খুব ভালো দেখতেছি যে আমার বাচ্চাটা ধর্মের বেসিকটা সুন্দর করে জানুক, গল্প আকারে জানুক, আমার বাচ্চাটা নৈতিকতা বোধটা ভালোভাবে কিছুটা হলেও শিখুক। ওই জায়গাটায় আমরা স্যাটারডে স্কুল এবং আমাদের দেশে আমরা দেখলাম যে মানে আমাদের প্রি স্কুলগুলো গড়ে ওঠে নাই, প্রি স্কুলটা ইম্পর্টেন্ট। সো স্পেশালি ওই বাবা মারা যারা দুজনই সর্ট অফ, কারণ আপনি আসলে ম্যাটারনিটি লিভ বা প্যাটার্নিটি লিভ তো নাই আমাদের দেশে, ম্যাটারনিটি লিভ আর কতটুকু। সো প্রি স্কুলের কনসেপ্টটা আমাদের দেশে মানে যে প্রি স্কুলগুলো আছে আমরা দেখছি, আমি আমার বাচ্চার ক্ষেত্রেও দেখছি স্ট্যান্ডার্ডটা ভালো না, সেই জায়গাটা থেকে আমরা ওই প্রি স্কুলটা আমরা করছি। সো দিস ইজ দ্য এন্টায়ারিটি অফ ক্রিয়েটিভ কিডস। ক্রিয়েটিভ কিডসদের এই পর্যন্ত সারা খুবই ভালো, বাট দেন এগেইন এই কনসেপ্টটা যেহেতু নতুন, এখনও আমি বলবো যে বাবা মা আসেন এবং অনেকে অনেক রকম প্রশ্ন করে, হ্যাঁ যে আপনারা আসলে কী করেন, রাইট? যেমন আপনি জিজ্ঞেস করলেন যে আসলে এখানে কী হচ্ছে, কারণ দেখতে মনে হচ্ছে প্লে গ্রাউন্ড, কিন্তু দেখতেছি বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটি করতেছে। সো আমি বলবো যে উই আর ভেরি হ্যাপি, কারণ এটা মাত্র এই বছরের মার্চে শুরু হয়েছে, 1 বছরও হয় নাই। তো এখন পর্যন্ত মানুষ এটা নিয়ে এক্সাইটমেন্ট, অ্যাক্টিভিটি, আমরা এখানে অনেক কিছু সর্ট অফ বাচ্চারা অনেক এঙ্গেজড হয় এখানে আসার পরে। এখানে কোনো স্ক্রিন নাই, বাচ্চারা কোনো স্ক্রিন, একদিকে বাচ্চারা এখানে 3 ঘন্টা টাইম স্পেন্ড করতেছে কোনো রকম স্ক্রিন ছাড়া, এবং বাচ্চাটা এনজয় করতেছে, যেখানে সে বাসায় আধা ঘন্টা থাকে না স্ক্রিন ছাড়া। সো আই থিঙ্ক দ্যাট এই জায়গাটাতে আমরা একটা নতুন স্টার্ট করতে পারছি। এবং বাবা মা আসলে আমার বাচ্চাটার কিছু প্রবলেম আছে কিন্তু বুঝতেছি না কী প্রবলেম, কই নিয়ে যাব ক্রিয়েটিভ কিডস, কারণ এই সমস্যাটা এখন অনেকের হবে যে বাচ্চাটাকে কই নিয়ে যাব, আচ্ছা কোন ডাক্তারের কাছে যাবো, এটাও কিন্তু একটা প্রবলেম। লাইক আমার বাচ্চাটা কারোর সাথে মিশে না, কার কাছে নিয়ে যাবো, এটা কি নিউরোপিডিয়াট্রিক্স, চাইল্ড সাইকিয়াট্রিস্ট, চাইল্ড সাইকোলজিস্ট, বাচ্চাটা কি পাগল হয়েছে না, বাচ্চা তো পাগল না, তাহলে কী আসলে বাচ্চাটা, ওই সব প্রবলেমটাই ক্রিয়েটিভ কিডস সলভ করতেছে। সো বাচ্চাটা কোনো ডাক্তারের কাছে বোরিং একটা চেম্বারে আসবে না, সে খেলতে আসবে, এবং সে খেলতে খেলতে তখন দেখা যাবে যে তার এক্স্যাক্ট স্ট্রাগলটা কী, এবং সেটা অবশ্যই সবসময় চেষ্টাটা থাকে ওষুধ ছাড়া সমাধান করা। আচ্ছা, এখান থেকে বের হয়ে আমি এখানে যাব, এখানে গিয়ে আমি একটা ছোট্ট ভিডিও করবো এবং আমার যারা অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছাবো। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আমি বলি কি যে এই শিক্ষাক্রমটা আমার ফিনল্যান্ডকে ফলো করার দরকার নাই তো, আপনি ইন্ডিয়াই চান না, আপনি আইআইটি আজকে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমি স্যালুট জানাই যে আপনি বললেন যে এই উদ্যোগটা যে নিচ্ছে এইটা সাহসের ব্যাপার এবং এটা ড্রাস্টিক্যাল একটা চেঞ্জ। শিক্ষাক্রম এটা কিন্তু একটা সংস্কার না, এটা কিন্তু একটা সংশোধন না, এটা কিন্তু একদম আমূল চেঞ্জ। আপনি শুরু থেকেই পড়ে আসছেন বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, কবির নাম পরিচয়, কবি এই কথাটা কেন বলেছেন, এই কথা আমার জীবনে কোথাও কাজে লাগবে না। মেবি আমি একটু নলেজ আমার তৈরি হয়েছে এটা ঠিক, কিন্তু আমার কোথাও আসলেই কোনো কাজে লাগবে কিনা, লাগবে যদি বাংলাদেশের পরীক্ষা ধরেন আমি BCS পরীক্ষা দিই, সেখানেও মুখস্থ নির্ভর। আর একটা কন্ট্রাডিক্টরি বিষয় দেখেন, আপনি এই সিলেবাসটা তৈরি করছেন ঠিকই, হজবরল হয়ে গেছে বিষয়টা আসলে, এই যে পাঠ্যক্রমটা তৈরি করছেন ঠিকই যে প্র্যাকটিক্যালি তুমি নলেজটা শিখে আসো, তারপরে গিয়ে তোমার কিন্তু আমি কোনো ব্যবস্থা নিচ্ছি না ওইখানে গিয়ে এক্সাম নেয়ার, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যখন পরীক্ষা দিও তখন তোমাকে আবার সেই MCQ, আবার সেই মুখস্থ নির্ভর পরীক্ষা, তাহলে আমাকে কেন মুখস্থ করতে দেন নাই টিচার? আমাকে তো মুখস্থ করার সুযোগ দেন নাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বুয়েটে অথবা এই যে মেডিকেলে মুখস্থ নির্ভরই কিন্তু সমস্ত কিছু। আমি SSC HSCতে যা পড়ছি আমি সেই জিনিসটাই উগড়ে দিয়ে দিচ্ছি। ওই MCQ পদ্ধতিতে যে টেস্টটা হয় আমার BCSের যে টেস্টটা হয় এখন পর্যন্ত সব উগড়ে দেয়া, ওই যে মাথার আমার ব্রেনের মধ্যে যা আছে। তো সংস্কার করতে হলে ওই জায়গায়ও একটা টাচ দিয়ে রাখতে হবে যে হ্যাঁ আমরা এটা এখন পাইলট আকারে চালু করছি বাংলাদেশে ঠিকই, ওরা গভর্নমেন্ট ঠিকই 60 না 61টা স্কুলে এবং মাদ্রাসায় তারা এটা চালু করছে এবং তারা পর্যায়ক্রমে এখন সারা বাংলাদেশে এটা এস্টাবলিশ করতে চায়।
এটা একটা পাইলটিং, কিন্তু এই পাইলটিং করার ক্ষেত্রে আপনি অভিভাবকদেরকে একটা মানানসই জায়গাতে আনতে হবে। গভর্নমেন্ট এখানে চিন্তা করতেছে আমি কোচিং সেন্টার যেন মাথা তুলে দাঁড়াইতে না পারে, তাদের ব্যবসাটা ধ্বংস করে দেব। শিক্ষকরা যেন প্রাইভেট পড়াইতে না পারে, তাদের ব্যবসাটা ধ্বংস করে দেব। কিন্তু আপনি কন্ট্রাডিক্টরি বিষয় হচ্ছে যে আপনি বাচ্চাদের ক্ষেত্রে আমরা যে পরীক্ষার খাতা ভর্তি লিখলেই যে মার্কস পাওয়া যায় 10-এর মধ্যে 10 বা 10-এর মধ্যে 8-9, যত পাতা তত নাম্বার, সেই জায়গা থেকে আপনি ব্যাক করে আসতে চাইছেন যে আমি ওইখানে থাকতে চাই না, কারণ ও গিয়ে মানে গ্লোবাল সিটিজেন ও হইতে পারবে না। আপনি কি করছেন? টিচারের হাতে দিয়ে দিচ্ছেন যে তোমার আচার আচরণ, তোমার যে প্র্যাকটিক্যাল নলেজ, তুমি ডিম ভাজতে পারো কিনা, তুমি ভাত রান্না করতে পারো কিনা, তুমি ঝাড়ু দিতে পারো কিনা, তুমি বিছানা গুছাইতে পারো কিনা, এটা তুমি শিখবা। প্র্যাকটিক্যাল নলেজটা তোমার ঠিকমতো হইল কিনা এটাকে তোমার মূল্যায়ন করবে তোমার টিচার, তার হাতেই তোমার মূল্যায়ন। এখন বাংলাদেশের যে টিচিং সিস্টেম, টিচারদের হাতে যে করাপশনের যে সুযোগ, স্টিল তারা সুযোগ পাইলেই মানে অনেক বড় বড় স্কুলের কলেজের বড় বড় শিক্ষকরা তারা হিউজ পয়সা ইনকাম করে শুধুমাত্র প্রাইভেট পড়ায়। এখন আপনি তো তাদেরকে আরও উস্কাই দিলেন, আপনি ভাবতেছেন এটা বন্ধ করবেন, এটা তো উল্টা হবে। উল্টা কি হবে? ও কোনো না কোনোভাবে টিচার, আপনার ছোট জায়গা, ছোট স্কুল, সবাই সবাইকে চিনে। আমি আমার শিক্ষার্থীর উপরে হ্যাপি হব কিনা একদমই 1-to-1 ইন্টারাকশনের ব্যাপার। আপনার পারফরমেন্স দেখে এখানে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন এইভাবে করা হয় নাই বাংলাদেশে এখনও। তার আচরণ দেখে, তার প্র্যাকটিক্যাল নলেজ দেখে এখানে সব আমার টিচারের বাচ্চা নিজের বাচ্চা পড়ে, তার বোনের বাচ্চা পড়বে, তার ওখানে লোকাল পলিটিশিয়ানের বাচ্চা পড়বে, তো তাকে মার্কস দিবে না আপনার বাচ্চা যার কিনা কেউ নাই তাকে মার্কস দিবে? এখন মূল্যায়ন পদ্ধতি এই জায়গায় প্রত্যেকটা জায়গায় সংস্কারের দরকার আছে। এখন হুট করে এটা চাপা, আমার কাছে মনে হয়েছে যে সব দিক ঠিক আছে, শুধুমাত্র এই বিবেচনাগুলো নিতে হবে, মূল্যায়ন পদ্ধতি নিয়ে কথা বলতে হবে। একবারে এই যে অভিভাবকরা যে দাবি জানাচ্ছে যে আপনি মানে 100% মার্কসের জায়গায় কমায় দেন, 50% মার্কস নিয়ে আসেন, এইটা আমার মনে হয় যে আস্তে আস্তে আবার 2 বছর 3 বছর পর আপনি যান, একবারে ড্রাস্টিক্যাল এইটা দিলে এটা সামলাইতে পারবে না কেউই। গভর্নমেন্ট, আপনি নিজেও পারবেন না কারণ আপনার অবকাঠামো নাই, আপনি নিজেও পারবেন না কারণ আপনার শিক্ষকরা ওই মানেন না, আপনি নিজেও পারবেন না কারণ ওখানে অনেক করাপশন, আর আপনি নিজেও পারবেন না কারণ অভিভাবকদের এই মনোকষ্ট আপনার কনভিন্স করতেই হবে। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।